নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আজকের পর্ব বরাহ মিহির এবং খনার জীবনী। আসুন শ্রবণ করি। মহারাজ বিক্রমাদিত্য যখন উজ্জয়িনী রাজা ছিলেন, তখন মালাবার প্রদেশের চুঙ্গি নামে খণ্ড গ্রামে বিখ্যাত জ্যোতিষাচার্য বরাহের ঔরসে শ্রীমতী ধরা দেবীর গর্ভে মিহির জন্মগ্রহণ করেন। পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বরাহ গণনা করে দেখেন তার পুত্রের আয়ু মাত্র 1 বৎসর। জ্যোতিষশাস্ত্রে বিচক্ষণ ব্যক্তি বরাহ ভুলবশত পুত্রের আয়ু মাত্র 1 বৎসর জানতে পেরে প্রচণ্ডভাবে চিন্তা সাগরে নিমগ্ন হলেন। আবার গণনা করে দেখলেন অবিকল পূর্বের মতো অবস্থা। এবার বরাহ ভাবলেন, এরূপ অল্পায়ুযুক্ত পুত্রকে বৃথায় লালন পালন করে মায়ামোহে বিজড়িত হয়ে কোনো লাভ নেই। তাই অনেক চিন্তার পর পুত্রের অকাল মৃত্যু প্রতিহার করার জন্য সদ্যজাত শিশুকে একটি তাম্র প্রাপ্ত করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। সেই পাত্রটি জলে ভাসতে ভাসতে এসে হাজির হলো একেবারে সিংহল দ্বীপে। পূর্বে এই দেশের নাম ছিল লঙ্কা, যেখানে রাজা রাবণ অযোধ্যারাজ দশরথের পুত্রবধূ সীতাকে হরণ করে রেখেছিল। আমাদের দেশের সাহসী এবং শক্তিবান পুরুষ বিজয় সিংহ লঙ্কা জয় করে তার নামানুসারে এই স্থানের নামকরণ করেন সিংহল। তখন সিংহলের অধিপতি ছিলেন ময়দানব। দুরন্ত রাক্ষসগণ তাকে নিধন করে তার একমাত্র গুণবতী এবং রূপবতী কন্যাকে জীবিত রেখেছিলেন। তারা জানতেন অজস্র মায়াজাল এবং জ্যোতির্বিদ্যা। খনাকে কন্যা হিসাবে লালন পালন করে তাকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। খনা ক্রমে রক্ষকুলের অনুকম্পায় জ্যোতির্বিদ্যায় অশেষ পারদর্শিতা লাভ করে তাদের আশ্রয়ে পালিতা হয়ে বড় হতে থাকে। তাম্রপাত্রটি যখন ভেসে ভেসে সিংহলের সমুদ্র তীরে গিয়ে হাজির হল, তখন খনা কয়েকজন রাক্ষসী রমণীর সাথে সাগর জলে স্নান করতে গিয়েছিলেন। খনা ভাসমান পাত্রে একটি সুন্দর বালককে দেখে তার পরমায়ু গণনা করে দেখলেন। এই বালকের আয়ু 100 বছর। ভ্রমবশত তার পিতা বরাহ তাকে পরিত্যাগ করেছে। এবার ভবিষ্যৎ জ্ঞাতা জ্যোতিষী খনা দেবী সেই বালককে নিজ আবাসে নিয়ে গিয়ে পালন করতে লাগলেন। ক্রমে ক্রমে রাক্ষসদের ও খনার আশ্রয়ে থেকে তাদের লালন পালনে মিহির বড় হল। বয়স হওয়ার সাথে সাথে মিহিরও রাক্ষসীদের কাছে জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে ব্যুৎপত্তি লাভ করলেন। তারপর রাক্ষসীগণ মিহিরকে যোগ্য পাত্র স্থির করে তাদের সকলের একমাত্র আদরের কন্যা খনাকে বিবাহ দিলেন। এভাবে মিহির এবং খনার বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত রাক্ষসদের আশ্রয়ে অতিবাহিত হল। কয়েকদিন পরে জ্যোতিষতত্ত্ব মাধ্যমে মিহিরের নিজের পূর্ব বৃত্তান্ত অবগত হয়ে স্বদেশে জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য মনে উদ্বেগ দেখা দিতে থাকে। কিন্তু এই বিশাল জলধি বেষ্টিত রাক্ষস দ্বীপে থেকে কেমন করে ফিরবেন তাই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। স্বামীর বিষণ্ণ ভাব দর্শন করে খনা বিচার করে বুঝতে পারলেন তার স্বামীর মন চেয়েছে স্বীয় মাতৃভূমিতে ফিরে যাবে। তাই সব বিষয়ে অবগত হয়ে খনা একদিন মিহিরকে ডেকে বললেন, এখন মহেন্দ্রক্ষণ উপস্থিত, আমাদের যাত্রা করার শুভ সময়। এ সময় যাত্রা করলে কোনো প্রকার বাধাবিঘ্ন দেখা দেবে না। অতএব আর বিলম্ব না করে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে সত্বর গৃহ হতে বহির্গত হওয়া একান্ত কর্তব্য। তারপর সুযোগ মতো উভয়ে কয়েকটি জ্যোতিষশাস্ত্র গ্রহণ করে দুজনে গৃহ হতে বহির্গত হলেন। দ্বারে এক রাক্ষস প্রহরী ছিল। সে গিয়ে সিংহলের রাক্ষস প্রধানকে তাদের বহির্গত বিষয়ে অবগত করান
রাক্ষস প্রধান সব কথা শুনে বললেন, তারা মহেন্দ্রক্ষণে যাত্রা করেছে, সুতরাং তাদের আর কোনো কিছু বিঘ্ন ঘটাতে পারবে না। তিনি ভৃত্যকে আদেশ করলেন, উভয়কে সমুদ্রের পরপারে রেখে এসো। তখন মায়াবী রাক্ষস মায়া বলে কাষ্ঠের জলযানে পরপারে অর্থাৎ ভারতের উপকূলে তাদের পৌঁছে দিল। এভাবে সুদূর সিংহল থেকে রাক্ষসদের কবল হতে মুক্ত হয়ে ভারতে ফিরে এসে তারা সোজা চলে গেলেন তাদের পিতা বরাহের কাছে। প্রথমে বরাহ তাদের কথা বিশ্বাস করতে পারলেন না, কারণ আবার তিনি গণনা করে দেখলেন মিহিরের আয়ুষ্কাল মাত্র 1 বছর। বরাহের গণনার বিষয়ে লক্ষ্য করে খনা বললেন, কিসের তিথি কিসের বার, জন্ম নক্ষত্র করসার, কি করো শ্বশুর মতিহীন, পলকে আয়ু 12 দিন। বরাহ খনার জ্যোতির্বিদ্যায় অদ্ভুত ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন, আর কাল বিলম্ব না করে বরাহপুত্র ও গুণবতী বধূমাতাকে সাদরে গৃহে স্থান দিলেন। সেই থেকে খনা দেবী শ্বশুরালয়ে স্বামীসহ সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। এদিকে ক্রমে ক্রমে মিহির এবং স্বীয় পিতার ন্যায় মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় বিশেষ প্রতিপত্তি লাভ করে জ্যোতির্বিদ্যায় ভালো যশস্বী হয়ে উঠলেন। সভায় তিনি নবরত্নের মধ্যে অন্যতম রত্নরূপে পরিগণিত হলেন। একদা রাজা বিক্রমাদিত্য পণ্ডিত রত্নদের মধ্যে এক প্রশ্ন ছুড়ে দিলেন, আকাশের নক্ষত্র সংখ্যা কত? কোন পণ্ডিত হিসাব করে কোনো কিছু বলতে সাহস পেলেন না। তখন বরাহ ও মিহির পিতাপুত্র নানা প্রকার গণনা করে যথাযথ উত্তর দিতে না পেরে মহারাজের কাছে মাত্র 1 দিনের সময় নিয়ে গৃহে প্রত্যাগমন করলেন। তারপর মহাগুণবতী খনা শ্বশুর ও স্বামীর মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হয়ে অনায়াসেই তা গণনা করে বলে দিলেন। মিহির গিয়ে রাজার নিকট সঠিক উত্তর প্রদান করতেই রাজা খুশি হয়ে ও আনন্দিত হলেন। রাজা ক্রমে ক্রমে সন্ধান নিয়ে গুণবতী খনার কাহিনী জানতে পেরে আরও কঠিন কঠিন প্রশ্ন করতে থাকেন বরাহ মিহিরকে। খনা গৃহে থেকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর বলে দিতেন। ক্রমে অল্পকালের মধ্যে খনার যশ এবং সৌরভ চারিদিকে পরিব্যাপ্ত হয়ে গেল। রাজা বিক্রমাদিত্য সমুদয় বিষয় অবগত হয়ে খনাকে তার সভার জনৈকা রত্ন করে রাখবেন বলে বরাহকে আদেশ করলেন তার পুত্রবধূকে রাজসভায় আনার জন্য। বরাহ ভাবলেন, বাড়ির বৌমাকে রাজসভায় থাকতে দেখলে সমাজ মন্দ বলবে, কলঙ্কে দেশ ভরে যাবে। সুতরাং খনা সেখানে থাকলেও যাতে কথা বলতে না পারেন তার জন্য তার জিহ্বা কর্তন করলে ভালো হবে। বরাহ কলঙ্কের ভয়ে পুত্রকে খনার বাক শক্তি লোপ করবার জন্য তার জিহ্বা ছেদন করতে আদেশ দিলেন। পিতার নিদারুণ আদেশ শ্রবণ করে মিহির আর স্থির থাকতে পারলেন না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিহির পিতার আদেশ পালন করতে ইতস্তত করতে লাগলেন। তখন খনা স্বামী ও শ্বশুরের মনের অবস্থা উপলব্ধি করে বললেন, আমার মৃত্যুকাল আসন্ন স্বামী, আপনি আপনার পিতার আদেশ পালন করুন। মিহির ভাবলেন, একদিকে পিতার আদেশ, অপরদিকে পত্নীর অন্তিম অনুরোধ। বেশ, তাই হোক। ধারালো ছুরিকা হাতে ধরলেও মিহিরের হাত কাঁপতে থাকে, কিন্তু শ্রীহরির নাম নিয়ে উভয়ের আদেশ ও আবেদন রাখতে অনায়াসে খনা জিহ্বা টেনে ছেদন করলেন। কিছুক্ষণ পর প্রকৃতির নিয়মানুসারে খনার পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে গেল। এখানে খনার জীবন নাটকের যবনিকা পতন ঘটল। কিংবদন্তিতে আছে, খনার জিহ্বা কেটে টুকরোটি যেখানে ফেলে দেওয়া হয়েছিল একটি টিকটিকি সেই জিহ্বা খেয়ে ফেলে। বরাহ ও মিহির সেই দৃশ্য দেখে বলেছিলেন, তোদের সমস্ত টিকটিকির পাওনা হোক এই জিহ্বা। যখন তোরা কারো ভালো মন্দ কথার উত্তরে টিক টিক করে শব্দ করবি, তখন তাদের সে কথা সত্যে পরিণত হবে।
তাই আজও অবধি আমরা টিকটিকির ডাককে সত্য বলে মেনে থাকি। জ্যোতিষ ভারতী খনার অশরীরী আত্মার কল্যাণ এবং হরিভক্তি কামনা করে জয় খনা, জয় খনা, ওম শান্তি, ওম শান্তি। শেষ করছি জীবনী বরাহ মিহির এবং খনার জীবনী। চ্যানেলের সাথে থাকুন এরকম আরও জীবনী শ্রবণ করার জন্য। নমস্কার, ধন্যবাদ।